আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সে সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে। তার মানে সেটা হচ্ছে সরকারের কোনো সিদ্ধান্ত না, কিংবা অন্য কোনো আওয়ামী লীগ ইস্যু নিয়ে তাদের নতুন কোনো পরিকল্পনার বিষয় নেই। তবে কি সরকার ফ্যাসিবাদ বিরোধী যে সারা দেশ সব রাজনৈতিক দল আওয়ামী লীগের বিচার যে দাবি করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবিও রয়েছে, সেখান থেকে কি সরকার সরে এসছে? দেখেন, আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করাটা হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানের একটা অঙ্গীকার। এখন আওয়ামী লীগ প্রশ্ন আপনি কিভাবে রিজলভ করবেন? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দল, এই যে টোটাল একটা মাফিয়া ফ্যাসিস্ট সিন্ডিকেট তৈরি হয়েছে, এটার ব্যাপারে আমি আগস্ট থেকে যেই কথা বলেছি রাষ্ট্রকে আহ্বান করে, আমি ওই পজিশনেই আছি। সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে একটা গণ তদন্ত কমিশন করবার জন্য, আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করার জন্য। কি হইতে পারে আওয়ামী লীগের ব্যাপারে? কারণ হচ্ছে এটা খুবই একটা সেন্সিটিভ জায়গা, এবং বাট সিদ্ধান্তটা প্র্যাগম্যাটিকলি হইতে হবে। আদারওয়াইজ অনেক সময় যৌক্তিক সিদ্ধান্ত যদি আপনি বাস্তবতা এবং কৌশল সাপেক্ষে না করেন, ওটাও আপনার জন্য একটা ব্যাকফায়ার করবার মতো রিয়েলিটি তৈরি হতে পারে। পৃথিবীতে অনেক যৌক্তিক ঘটনাকে কেন্দ্র করে গৃহযুদ্ধ তৈরি হয়েছে। অতএব এমন কোনো কাজে যাওয়া যাবে না যে কাজটা আমাদের দেশকে, দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করে দেয়। এখন কি হতে পারে? গণতদন্ত কমিশন, অনেকগুলো মতামত আসতে পারে। আমি চিন্তা করে দেখেছি ৬-৭টা মতামত আসতে পারে আওয়ামী লীগ প্রশ্নে, যদি এই ধরনের একটা তদন্ত কমিশন হতো, যেখানে পাবলিকলি আমেরিকার কংগ্রেশনাল সিনেট হিয়ারিংয়ের যে হয় পাবলিক হিয়ারিং, এই মডেলে রাজনৈতিক দল, সুধীজন, নাগরিক সমাজ, অংশীজন, ছাত্ররা যে যেভাবে আছে, সে এখানে অনলাইনে মতামত দিতে পারবে, সরাসরি গিয়ে শুনানি করতে পারবে। পার্টিকুলারলি ২৪-এর গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, শহীদ পরিবার, আহত পরিবার, অন্ধ হয়ে যাওয়া যে সকল যোদ্ধা আছে তাদের পরিবার, সবার মতামতের ভিত্তিতে প্রথম অপশন হচ্ছে যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে নাৎসি এবং ফ্যাসিস্টদেরকে যেভাবে ডিল করা হয়েছে, আউটরাইট এই ১৪ দলকে ব্যান করে দেওয়া। তার লোগো, তার সিম্বল, তার পলিটিক্স, তার পার্সন, যারা যারা এটার সাথে বিশ্বাস করে, এই আইডিওলজিতে ন্যূনতম সংশ্লিষ্টতা আছে, এদের সবাইকে আউটরাইট ব্যান করে দিতে হবে, নিষিদ্ধ করে দেওয়া। এখন এটার আবার কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে যে ৪৫ থেকে ৪৮-এর যে বাস্তবতায় টোকিও ট্রায়াল, নুরেমবার্গ ট্রায়াল এগুলো হয়েছে, পৃথিবী, আন্তর্জাতিক আইন, মানবাধিকারের যে ধারণা, সেগুলো অনেক এগিয়ে আসছে। আসলে আমরা এই ৭০ বছর পরে এরকম একটা পশ্চাৎপদ মডেল ফলো করব কিনা, এটা একটা কাউন্টার আর্গুমেন্ট আছে। দ্বিতীয় অপশন হতে পারে সেক্ষেত্রে প্র্যাগম্যাটিক অপশন এটা কিনা, সাউথ আফ্রিকান মডেল, যে আপনার ৮৯-৯০-তে যখন রেসিস্ট রেজিমের পতন হলো ডি ক্লার্কের সরকারের, তখন যেটা হয়েছে, ওখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি হয়েছে। তারা যেটা করেছে যে মেজর অপরাধকে আইডেন্টিফাই করেছে এবং মেজর ক্রিমিনালদের বিচার করেছে, করে তারা বাকিদেরকে একটা জেনারেল অ্যামনেস্টি, সাধারণ ক্ষমা, ভৎসনা, তিরস্কার, শাস্তি, সামান্য টামান্য এগুলো করে টোরে বিষয়টাকে তারা সেটেল করে ফেলেছে। এবং আমরাও দেখবেন যে ৭২ পরবর্তী আওয়ামী সরকার কিন্তু এই স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছেন তাদের বিচারের ব্যাপারে কিন্তু এরকম একটা পজিশন নিয়েছিল। খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, এরকম ৩-৪টা অপরাধ রেখে বাকিগুলো কিন্তু শেখ মুজিব কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। এবং সেটার অনুযায়ী কিন্তু মুসলিম লীগ, নেজামে ইসলামী, জামাত ইসলামীর অনেক নেতারা ২-৩ বছর, ১.৫ বছর, ৩ বছর জেল টেল খেটে আপনার বের হয়ে গেছেন। কারো কিন্তু যুদ্ধাপরাধীর বিচার অথবা আপনার মানবতা বিরোধী অপরাধের বিচারের দিকে কিন্তু শেখ মুজিব যায় নাই। এবং সেটা সিমলা অ্যাকর্ডও ছিল, যে ট্রাই পার্টি যে সিমলা চুক্তি হয়েছিল সেখানে ওটা বলা ছিল। আপনি ওই মডেলে যাবেন কিনা? এক্স্যাক্টলি। এখন আপনি এই মডেলে যাবেন কিনা আওয়ামী লীগের ব্যাপারে, যে আমরা গণহত্যা, মানবাধিকার কমিশনের যে রিপোর্টটা আসছে জাতিসংঘের, এটাকে ভিত্তি করে শুধু বিচারটা হবে, যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন, টাকা পাচার, এরকম ৫-৬টা অপরাধ ছাড়া বাকিদেরকে আমরা অ্যামনেস্টির দিকে নিয়ে যাব। কারণ আওয়ামী লীগের তো ১৫-২০%, ২৫% ফিক্সড লোক আছে যারা শুধু ভোটার। তৃতীয় অপশন হতে পারে যে আপনার, যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশকে ৩টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, অতএব রাষ্ট্র আকারে কালেকটিভলি গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে ৩টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে আগামীতে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ১৪ দলকে নির্বাচন করতে দেওয়া হবে না, কিন্তু তার রাজনীতি থাকবে, তার নির্বাচনে অংশগ্রহণ তাকে নিষিদ্ধ করে দেওয়া হবে ৩টা টার্মের জন্য। এটা একটা অপশন হতে পারে। চতুর্থ অপশন হতে পারে যে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যে বিচার চলছে ব্যক্তিদের, সেখানে দল আকারেও
তার ব্যাপারে কি সিদ্ধান্ত হতে পারে সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ অথবা প্রসিকিউশনের পক্ষ থেকে মতামত চাওয়া যেতে পারে এবং কালেকটিভলি বেঞ্চ দল আকারে এই মতামত দিতে পারে। কারণ হচ্ছে যে সকল ব্যক্তির বিচার ওখানে চলছে, আওয়ামী লীগের সভানেত্রী, আওয়ামী লীগের সেক্রেটারি, আওয়ামী লীগের তমুক সমুক প্রেসিডিয়াম সদস্য, তার টোটাল পার্টি র্যাঙ্কস অ্যান্ড ফাইলস কিন্তু ওখানে অলরেডি অ্যাকিউজড। অতএব এই ব্যক্তিগুলোকে কিন্তু আপনি রাষ্ট্র, সরকার, দল আকারে আলাদা করতে পারছেন না, সেখানে তার একটা মতামত আসতে পারে। পঞ্চমত হতে পারে আওয়ামী লীগের যারা 3টা নির্বাচনে অংশগ্রহণ করেছে, 14, 18 এবং 24, এই নির্বাচনের সকল প্রার্থী ডামি ইনক্লুডেড, এদেরকে আপনি রাজনীতি এবং নির্বাচনে ব্যান করে দেবেন। ষষ্ঠত হতে পারে যারা আওয়ামী লীগের পদস্থ নেতা, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত পদ হোল্ড করেছে, নির্বাচন করেছে, কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগকে বেনিফিট করেছে গত 16 বছর, তাদেরকে আপনি রাজনীতিতে নিষিদ্ধ করে দেবেন। এর বাইরে একটা ফ্রেশ নিউ ফেস পলিটিক্সে আসবে, তারা রাজনীতি করবে, তারা আওয়ামী লীগের ব্যাপারে তারা নতুন মতামত তৈরি করবে। এরপরে একটা অপশন হচ্ছে শেখ পরিবারে কেউ পলিটিক্স করতে পারবে না। গণহত্যায় নেতৃত্ব দানকারী যে পরিবার বাংলাদেশকে গত 16 বছর লুটপাট করে শূন্য করে দিয়ে গেছে, তারা কেউ রাজনীতি করতে পারবে না। এগুলো সবকিছুর বাইরে প্রধানতম শর্ত হচ্ছে আওয়ামী লীগকে জাতিসংঘের সনদের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, সেটাকে সামনে রেখে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং তার ক্রিমিনালদেরকে বিচারের মুখোমুখি করতে এগ্রি করতে হবে যে হ্যাঁ, আমাদের দলের যারা যারা এই অন্যায় অপকর্ম করেছে আমরা তাদেরকে হ্যান্ড ইন ওভার টু জাস্টিস, তাদেরকে আমরা হ্যান্ড ইন ওভার করছি বিচারের জন্য। এই রকম 6-7টা ওপিনিয়ন আসতে পারে আওয়ামী লীগের ব্যাপারে। তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকার কি করবে? অন্তর্বর্তীকালীন সরকার এরপরে 2টা কাজ করবে। ঐক্যমতের কমিশনের মাধ্যমে মতামত নেবে রাজনৈতিক দলগুলো যে আমরা এই 6-7টা মতামতের ভিত্তিতে এখন কি করব। অল্টারনেটিভলি এই 6-7টা মতামত দিয়ে সে রেফারেন্ডামে দিয়ে দিবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের ভবিষ্যৎ কি হবে, জনগণ মতামত দেখ। তাহলে যেটা হবে যে একটা প্র্যাগম্যাটিক কনসেনসাসের ভিত্তিতে জাতীয় ঐক্যমত তৈরি হবে, আমরা কি করব কি করব না। এই নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে, আত্মপ্রকাশ ঘটেছে এবং এরই মধ্যে তাদের তৎপরতাও শুরু হয়েছে। নাহিদ ইসলাম তার আহ্বায়ক, তিনি রয়টার্সকে ইন্টারভিউ দিয়েছেন। সার্বিকভাবে এই দল নিয়ে আপনার প্রতিক্রিয়া? প্রথমত হচ্ছে যে দলকে স্বাগত জানাই। মানে পৃথিবীর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস যে কোনোটা সামনে রাখলে বোঝা যাচ্ছে যে বড় ধরনের ইনসিডেন্ট যারা ঘটায় পৃথিবীর ইতিহাসে, তারা যদি রাজনীতিতে মানে অস্তিত্বমান থাকতে চায়, বিলীন না হয়ে যেতে চায়, তখন পলিটিক্যাল পার্টি আকারে হাজির হওয়া ছাড়া তার হাতে অপশন নাই। আমাদের যুদ্ধের পরে আমরা দেখেছি যে আপনার ছাত্রলীগ যখন ভেঙে গেল, ছাত্রলীগের যে অংশটা সবচেয়ে ডায়নামিক ছিল, মুক্তিযোদ্ধা ছিলেন লম্বা সময়, সেই সিরাজুল আলম খানের নেতৃত্বে বেঙ্গল নিউক্লিয়াস দিয়ে তিনি যে সংগঠিত করেছেন, সশস্ত্র প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছেন হাজার হাজার ছাত্রীদেরকে, সেটাও দেখেন যে 71 যুদ্ধের পরে যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু ছাত্রলীগের মাধ্যমে, শেখ মুজিবের মাধ্যমে অথবা আওয়ামী লীগের মধ্য দিয়ে তারা বাস্তবায়ন করতে পারছিলেন না। এবং সেখানেই কিন্তু আপনার আইডিওলজিক্যাল চিন্তার যে ব্যাঘাত ঘটে গেল, যে সিরাজুল আলম খানের নেতৃত্বে ছাত্রলীগ এবং শেখ মনি প্রভাবিত ছাত্রলীগ, যে মুজিববাদী সমাজতন্ত্র আর বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এই দুই আইডিয়ার জায়গাতে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি করেছে যুদ্ধ মুক্তির লড়াইটা, সেখানে তাদের স্প্লিট হয়ে গেছে এবং ছাত্রলীগ ভেঙে জাসদ আকারে নতুন সংগঠন তৈরি হলো এবং সেটা কাইন্ড অফ এ সশস্ত্র সংগঠন বলতে হবে। বাংলাদেশ রাষ্ট্রকে অস্ত্র দিয়ে শেখ মুজিবকে প্রথম চ্যালেঞ্জ করেছে তারা, যারা আসলে ওই দলেরই এক সময়কার ছাত্রনেতা ছিলেন। এবং সেই জায়গাতে আমি এটাও বলেছি যে আপনার জাসদের পাশাপাশি এই দলকে দ্বিতীয় যে উদাহরণটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ। 2017-18 যে আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তরুণদের দ্বারা গড়া মূল দল, সেকেন্ড এক্সাম্পল জাসদের পরে। তো সেই জায়গাতেও গণ অধিকার পরিষদের আজকে ধরেন মানে রাজনৈতিক দল আকারে বয়স বেশি না, 3.5 বছর 4 বছর, বাট কাঠামো চিন্তা করলে আন্দোলনের বয়স প্রায় 7-8 বছর হয়ে গেছে। এবং বর্তমান রাজনৈতিক দলের যে নেতারা আছেন, তারা প্রায় তাদের রাজনীতির হাতে খড়িটা হয়েছে সেই কোটা বিরোধী আন্দোলনে এবং গণ অধিকার পরিষদের মধ্য দিয়ে। অতএব নতুন দলকে স্বাগত জানানোর পাশাপাশি এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে তারা তাদের দলের চ্যালেঞ্জগুলোকে মাথায় রাখবেন। জাসদের অভিজ্ঞতা এবং গণ অধিকার পরিষদের অভিজ্ঞতা, এই দুইটা অভিজ্ঞতা থেকে তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রের আকাঙ্ক্ষার জায়গাটা
ইনক্লুসিভ যেন হয়, এটা এক্সক্লুসিভ জায়গা না। জাহিদ ভাই এক জায়গাতে ইন্ডিকেট করেছেন যে যে আকাঙ্ক্ষাটা 24 আগস্টে ছিল, সেই আকাঙ্ক্ষাটার পুরোটা অথবা তরুণদের কত অংশকে তারা আসলে অ্যাকোমোডেট করতে পারছেন, রাইট? তারা কি এক্সক্লুসিভ হয়ে যাচ্ছেন কিনা, তারা কি বিভাজনের দিকে চলে যাচ্ছেন কিনা, না তারা আসলে নতুন ইনক্লুসিভ জায়গাতে ফিরে আসবেন, সবাইকে ইনক্লুড করবার জায়গায়। তো এই চ্যালেঞ্জটা তাদের কাছে আছে। তাদের এই নতুন দলের স্বপ্ন, সম্ভাবনা, উদ্দীপনাটা হিউজ। তাদের যে মানে এইজ গ্রুপটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লার্জ এইজ গ্রুপের জনগোষ্ঠী ডেমোগ্রাফি ওয়াইজ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদের আবার এইজ রিলেটেড চ্যালেঞ্জ এবং লিমিটেশনও আছে। সেটা হচ্ছে তার মুরব্বী নাই, তারা প্রায় একই বয়সে, সমবয়সের। অতএব নিজেদের ভিতরে যখন কোনো টেনশন অ্যারাইজ করে, এবং করাটা খুব স্বাভাবিক, বয়সের যে বাস্তবতাটা আছে, সেই টেনশনটাকে হ্যান্ডেল করবার জন্য যে অ্যাডভাইজার অথবা একটু সিনিয়র ফিগার দরকার, সেখানে তাদের একটা ঘাটতির জায়গা আছে। সেটা তারা কিভাবে পূরণ করবেন? তাদের থার্ড চ্যালেঞ্জ হচ্ছে যে নতুন রাজনীতির যে প্রস্তাবনা তারা সোফার দিয়েছেন, সেটা আসলে কি? যেমন সেকেন্ড রিপাবলিকটা কি, এবং সেকেন্ড রিপাবলিকের পক্ষে বিপক্ষে দুই রকম বক্তব্য এসছে। তারা বলেছে যে আমরা ভারত অথবা পাকিস্তানপন্থী রাজনীতি করব না। তো সেই রাজনীতিটা কি, এবং বাংলাদেশপন্থী রাজনীতিটাই বা কি? আর সর্বোপরি তাদের যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে মোটা দাগে ক্ষমতার বলয়ে যারা আছেন, বিএনপি বড় দল, তার রাজনীতি থেকে তার রাজনীতিকে সে কিভাবে আলাদা করছে জনগণের কাছে, এই জায়গাটা প্রকাশ করাটা হচ্ছে তাদের রাজনীতির একটা বড় চ্যালেঞ্জ। তো আমি তরুণদের উদ্যোগকে স্বাগত জানাই, তাদের উচ্ছ্বাসকে স্বাগত জানাই, কিন্তু তারা ইতিহাস এবং বর্তমানের বাস্তবতার যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো যেন তারা মাথায় রেখে অগ্রসর। ভোটের রাজনীতি যেহেতু শুরু হয়েছে, এই ভোটের প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে, ভোটের সঙ্গে জোটেরও একটা বিষয়ে কাজ করে, এবং আপনার দলের ভোটের প্রস্তুতি, এই সার্বিক বিষয় নিয়ে আপনি বলবেন। দেখেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার যে ধারাবাহিকতাটা শুরু হয়েছে 91 সাল থেকে, তারপর থেকে একটা দ্বিদলীয়, একটা ডুয়াল পলিটিক্সের জায়গা থেকে আমরা দুইটা দলকে দেখেছি। বিএনপি আসে, আবার আওয়ামী লীগ আসে, এই ধারায় দেখেছি। বাংলাদেশে এমন একটা সময় আমরা আছি যখন যেহেতু কোনো ক্রেডিবল ইলেকশন হয় নাই 2001 সালের পর থেকে, আমরা কিন্তু সিম্পলি জানি না যে বাংলাদেশে ভোটের প্যাটার্ন, জনগণের মনস্তত্ত্ব, এগুলো কিভাবে বদলে গেছে। আর যেহেতু গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি রাজনীতি দল যদি নিষিদ্ধ নাও করেন, খুব মোটা দাগে সে আসলে রাজনীতির মাঠে হাজির থাকতে পারবে তেমনটা আমরা বোধ করছি না। যেভাবে আপনার মানে 79-তে এসেই তো আপনার মুসলিম লীগ একেবারে মানে বাংলাদেশ কাঁপায় দিতে পারে নাই, এটা একটা বাস্তবতা ছিল, কারণ সে 71-এ বাস্তবতায় বয়ানে হেরে গেছে, যুদ্ধে হেরে গেছে। তো সেইখানে আওয়ামী লীগ যদি খুব বড় আকারে মাঠে হাজির না থাকে, তাহলে বিএনপির রাজনীতির ভোটের ক্যালকুলেশনটা কি আমরা 90-এর দশকের ভিত্তিতেই করব কিনা, যে আওয়ামী লীগ সাপেক্ষে, যেহেতু সে একটা ভারত বিরোধী রাজনীতি করে, বাংলাদেশি জাতীয়তাবাদ, এই পলিটিক্স যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করে দিয়েছেন, না বাংলাদেশে আসলে একটা নতুন মনস্তত্ত্ব তৈরি হচ্ছে রাজনীতিতে, যেই মনস্তত্ত্বটা ইনফ্যাক্ট আমরা কেউ জানি না, সিম্পলি জানি না। মানে এটা আমাদের সবার বোঝাও একটা জরুরি ব্যাপার আছে। এবং আমি যখন বিভিন্ন জায়গায় যাই, যখন কথা বলি, আমি দেখলাম যে জেনারেশন ওয়াইজ ফান্ডামেন্টালি ভোটের পলিটিক্সের মনস্তত্ত্বটা ভিন্ন। যার বয়স 35-40-এর উপরে, তিনি আগের মতোই 90-এর দশকের ফ্রেমে আছেন, বিএনপি আওয়ামী লীগ মডেলে আছেন, কোথায় ভোট দেবেন এটা বিবেচনা করছেন। যার বয়স 35-এর নিচে, তার কাছে বিএনপি আওয়ামী লীগটা খুব বেশি ডমিনেন্ট আইডিয়াতে আসতেছে না, তার কাছে মনে হচ্ছে সে এখনও ইনডিসাইসিভ। তো এখন দেশের 65% জনগোষ্ঠী অথবা ধরেন 3 কোটি ভোটার যদি ইনডিসাইসিভ থাকে এখনও, যদি ভোটটা ধরে নিলাম 1 বছর পরে হচ্ছে, 8 মাস পরে হচ্ছে, তাহলে এই জনগোষ্ঠীকে বোঝা, তার আকাঙ্ক্ষাকে বোঝা, এটা কিন্তু রাজনৈতিক দল আকারে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ তার উপরে ভিত্তি করে কিন্তু ম্যানিফেস্টো তৈরি হবে। মোটা দাগে একটা বড় জায়গা হচ্ছে, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, বিএনপির মতো বড় দল থেকে শুরু করে জামাত অথবা আমাদের মতো ছোট উদীয়মান এবি পার্টির মতো দল যারা, আমাদেরও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অবদান আছে। তাহলে যেই রাজনীতিটা 79 সালের পর থেকে, 78 সালের পর থেকে বিএনপির এক্সক্লুসিভ পলিটিক্স ছিল, এন্টি ইন্ডিয়া এবং এন্টি আওয়ামী লীগ যে পলিটিক্স, সেইখানে কিন্তু আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল সবাই কিন্তু এখন এন্টি আওয়ামী লীগ। ছাত্ররা বলেন, এবি পার্টি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, সবাই কিন্তু ওই বলয়ে আছে।
দিল্লির প্রশ্নে কিন্তু আমরা এন্টি ইন্ডিয়া অথবা আমাদের স্বার্থের ব্যাপারে আমরা একটা একমতের জায়গায় চলে আসছি। তাহলে সেক্ষেত্রে কি বিএনপির এক্সক্লুসিভ পলিটিক্সের জায়গাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা, অতএব সেই জায়গাটা আমরা জানি না। এবং সেই জায়গাতে ওই ভয়েডটা কি তরুণদের দল নাগরিক পার্টি ফিল করবে, না অন্য কোনো উদীয়মান দল করবে, না কালেকটিভলি অনেকগুলো দল মিলে করবে, সেটা আসলে আমাদের বোঝার অনেক জায়গাতে বাকি আছে। আপনার দলের প্রস্তুতি আর মানে নির্বাচনী জোটের বিষয়টা যদি আপনি 30 সেকেন্ডে জোটের রাজনীতি আসলে এখনো ওই মেরুকরণে আমরা যাই নাই। আমরা তো মানে জোট আকারে ধরেন 3টা অপশন আছে এখন বাংলাদেশে। একটা হইতে পারে যে আপনি বিএনপির জোটে থাকবেন, বিএনপি যুগপৎ আন্দোলন এবং তার সাথে যারা সমমনা আছে তারা কালেকটিভলি একটা ইলেকশন করবে। দ্বিতীয় একটা অপশন হচ্ছে, সেখানে প্রশ্ন হচ্ছে জামাত সেই জোটের অংশীদার হবে কিনা, কারণ বিএনপি লিডারশিপের ভিতরে এই ব্যাপারে দ্বিমত আছে। বিএনপি লিডারশিপের একটা বড় অংশ মনে করে যে 1 থেকে 6 জামাতকে টানবার কারণে তারা সারা দুনিয়াতে জঙ্গিদের মদতদাতা অথবা মৌলবাদী সংগঠন অথবা ভারত বিরোধী এই তকমা তাকে নিতে হয়েছে, যে কারণে বিএনপি ক্ষমতা থেকে বঞ্চিত হয়েছে। এরকম একটা ওপিনিয়ন বিএনপির মধ্যে আছে। তাহলে বিএনপি যদি জামাতকে বাদ দেয় এবং বিএনপি মনে করছে যে আওয়ামী লীগেরও একটা সফট অংশ যারা খুব বাজে ধরনের না ভোটার ছিল, সফট আওয়ামী লীগ, তাদের একটা বিশাল অংশ সে পুল করতে পারবে। তাহলে জামাতের 5 to 7%কে পুল করার থেকে যদি আওয়ামী লীগের প্রোগ্রেসিভ 5 to 8% অথবা 10%কে পুল করা যায়, বিএনপি নেতৃত্ব অনেকে বোধ করে যে আমি সেটা কভার দিতে পারবো। সেক্ষেত্রে প্রশ্ন আসতেছে, তাহলে কি জামাত সহ অন্যান্য ইসলামী দলের একটা জোট হবে? থার্ড অপশন তো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ছাত্রদের নেতৃত্বে কোনো জোট হতে পারে কিনা। মোটা দাগে বিএনপি সবচেয়ে বড় দল। বিএনপি সিদ্ধান্ত নিতে হবে সে কি 250, 270, 80 সিট নিয়ে তার রাজনৈতিক অস্তিত্বকে বিলীন করে দেওয়ার ঝুঁকি নেবে কিনা বিএনপি, অথবা বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করবে কিনা, যে আমি 200-র নিচে থাকবো কিন্তু আমি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটা ক্রেডিবল অপোজিশন যেন দাঁড়ায়, আমি সেই জায়গা তৈরি করে দেব দেশের স্বার্থে, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য।